আধুনিক পদার্থবিজ্ঞানে অনেক টপিক আছে, যে টপিকগুলো আমাদের অনেক ফ্যাসিনেটিং লাগে, কিন্তু তার ভিতরে একটা টপিক আছে যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স হাট। তো আধুনিক পদার্থবিজ্ঞানের প্রসঙ্গ কাঠামো শুরু করার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনো একটি বস্তুর পজিশন কিভাবে আমরা বের করতে পারি। তো ধরো আমি প্রশ্ন করলাম যে এখানে একটা গাছ আছে এবং এই গাছটির অবস্থান কোথায় সেটা এক চান্সে বলা খুবই মুশকিল বা বলা যাবে না। তো এই অবস্থান বলতে গেলে আমাদের চাই দুইটা জিনিস। প্রথমটি হচ্ছে অক্ষ ব্যবস্থা, যেটাকে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই ক্ষেত্রে বিবেচনা করতে পারি। এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিলে কি আমরা গাছটির পজিশন পেয়ে যাব? না, অবশ্যই আমাদের একটা স্কেল থাকা দরকার, যে কত দূর থেকে কত দূরে গিয়ে আমি ওই গাছটির অবস্থান পাব। তো আমাকে অবশ্যই একটা স্কেলও থাকা দরকার। যেমন এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমি স্কেল ধরে ধরে যদি 4 একক দূরত্ব অতিক্রম করি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি 3 একক দূরত্ব অতিক্রম করি, তাহলে আমি গাছের কাছে পৌঁছে যাব। তো গাছটা নিয়ে যদি একটু বেশি অসুবিধা হয়, তো গাছটাকে আমরা একটি বিন্দু হিসেবে কল্পনা করতে পারি। যেমন এই বিন্দুটির অবস্থান হচ্ছে এক্স অক্ষ থেকে 4 একক দূরে এবং ওয়াই অক্ষ হতে 3 একক দূরে গেলে বিন্দুর অবস্থানটি পেয়ে যাব। এটা তো ছিল দ্বিমাত্রিক অবস্থানের জন্য, কিন্তু ত্রিমাত্রিক অবস্থানের জন্য আমাদের সেম জিনিসই একটি স্কেল দরকার হবে। এবং ধরা যাক এখানে একটি মৌমাছি আছে এবং মৌমাছির অবস্থান নির্ণয়ের জন্য এক্স অক্ষ বরাবর কিছু দূর অতিক্রম করতে হবে, ওয়াই অক্ষ বরাবর কিছু দূর অতিক্রম করতে হবে এবং জেড অক্ষ বরাবর কিছু দূর অতিক্রম করতে হবে। এভাবে আমরা ত্রিমাত্রিক অবস্থানে কোন একটি বস্তুর অবস্থান বের করতে পারি অক্ষ ব্যবস্থায়, ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায়। তো ধরো আমাদের কাছে আরেকটা ঘড়ি আছে। এই ঘড়ির সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু ওই মৌমাছিটির কোনো পজিশন বা অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে এই মৌমাছিটি স্থির অবস্থায় আছে, রেস্ট। কিন্তু যদি সময় অতিবাহিত হয় এবং ওই মৌমাছিটির অবস্থানের পরিবর্তন হয়, তাহলে আমরা বলতে পারবো সেটি মোশনে আছে বা গতিতে আছে। যেমন ধরো এরকম, সেটা কিসে আছে? মোশনে আছে। তো এই যে কোনো একটি বস্তুর অবস্থা বা অবস্থান বর্ণনা করার জন্য আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্কেল, অক্ষ এবং সময়। যদি তিনটা জিনিস ঠিক ভালো মতন বলে দিতে পারি, তাহলে আমি কোনো একটি বস্তুর অবস্থা ও অবস্থান বর্ণনা করতে পারবো। এবং এই তিনটা জিনিসকে একত্রে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো কি? যেখানে নিউটনের সূত্র সঠিকভাবে কাজে লাগে। নিউটনের সূত্র বা কি? ধরো এখানে একটি ফুটবল রাখা আছে এবং এই ফুটবলটি স্থির অবস্থায় থাকলে সে সব সময় স্থির অবস্থায় থাকতে চাইবে। যদি বাহ্যিক দিক থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে এই ফুটবলটি অবশ্যই স্থির অবস্থায় থাকবে। আর যদি কোনো গতিশীল বস্তু থাকতো, তাহলে সে সবসময় গতিশীল অবস্থায় থাকতে চাইতো। তো যদি আমরা এই ফুটবলের উপরে একটি বল প্রয়োগ করি এফ, তাহলে তার ভিতরে একটি ত্বরণের সৃষ্টি হবে, অর্থাৎ বেগের পরিবর্তন হবে, অর্থাৎ বেগের সঞ্চার হবে তার ভিতরে। আর যদি বল প্রয়োগ না করতাম, তখন ত্বরণও শূন্য হতো। তো এটা নিউটনের সূত্র সঠিকভাবে মানে এই রেফারেন্স ফ্রেমে বা এই প্রসঙ্গ কাঠামোতে। আচ্ছা, এবার একটু কল্পনা করি। ধরো একটা বাস আছে এবং এই বাসের মধ্যে ওই সেম বলটাই এ অবস্থানে আছে।
আর ফুটবলের সাথে অক্ষ ব্যবস্থাটা জুড়ে আছে। হঠাৎ করে যদি বাসটা চলা শুরু করে তাহলে দেখবা ফুটবলটি এ অবস্থান থেকে বি অবস্থানে সরে আসছে, অর্থাৎ ওই যে প্রসঙ্গ কাঠামো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ ওর মূলবিন্দু থেকে কিছু দূর সরে আসছে। তার মানে তার ভিতরে বেগের সঞ্চার হয়েছে, অর্থাৎ তার ভিতরে বেগের পরিবর্তন বা ত্বরণ সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা তো পড়ে এসেছি বাহ্যিক দিক থেকে কোনো বল প্রয়োগ না করলে তার ভিতরে কোনো বেগের সঞ্চার হবে না বা ত্বরণ হবে না। তাহলে কেন উইদাউট এনি ফোর্স বাসটির মধ্যে যে বলটি ছিল তার ভিতরে ত্বরণ হয় বা বেগের পরিবর্তন হয় কেন? তো এই যে ঘটনাটা ঘটলো যে প্রসঙ্গ কাঠামোতে, সেই প্রসঙ্গ কাঠামোকে বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো, এবং যেখানে নিউটনের সূত্রটি সঠিকভাবে কাজ করে না। কিন্তু কথা হচ্ছে নিউটনের এই সূত্রটি যেহেতু কাজ করে না, তবুও আমাদের নিউটনের সূত্রটি জোরপূর্বক খাটানোর জন্য বলা হয় যে এই বলটির উপর একটি কাল্পনিক বল প্রযুক্ত হয়েছে, এবং যে কাল্পনিক বলের নাম আরেকভাবে বলা যায় অলিক বল বা সুডো ফোর্স। তো আজকে এই পর্যন্তই থাকবে ক্লাস। নেক্সট দিন আমরা আরও বেশি আগাবো। তো যদি ক্লাসের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।